খানিকের হট্ট মেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সবে মাত্র এক সপ্তাহ পেরিয়েছে লোকসভা ভোটের ফল প্রকাশের। বাংলায় 42টা আসনের মধ্যে 29টা আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। ব্যাপক জয়। কারণ কোথাও শেষ মুহূর্ত অব্দি মনে হচ্ছিল, এক্সিট পোল মনে করছিল, বিভিন্ন সময় মনে হচ্ছিল যে হয়তো টক্করটা সমানে সমানে হবে বিজেপির সঙ্গে। কিন্তু রেজাল্ট বেরোনোর পর দেখতে পাওয়া গেল যে কোথায় কি। তৃণমূল কংগ্রেস মানুষের বিপুল জনসমর্থন জনাদেশ নিয়ে আরও একবার লোকসভা নির্বাচনে তার অনেকটা মার্জিনে গিয়ে রাখলো। গোটা বাংলা জুড়ে যখন তৃণমূল কর্মীরা উচ্ছ্বাসে মেতেছেন, দিকে দিকে যখন সবুজ আবির খেলা হচ্ছে, ঠিক তখন সংগঠন থেকে নাকি সাময়িক বিরতি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হলোটা কি? কারণ হিসেবে তিনি বলছেন চিকিৎসার কথা। কিন্তু এমন সময় হঠাৎ করে কোন প্রেক্ষাপটে সাময়িক বিরতি? লোকসভা ভোট মিটেছে ঠিকই, কিন্তু 21শে জুন 4 কেন্দ্রে উপনির্বাচনের দিন ইতিমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী গতকাল নবান্নে বৈঠকও করেছেন। সূত্রের খবর, সেই বৈঠকে 4 কেন্দ্রের ক্যান্ডিডেট নিয়েও আলোচনা হয়। প্রশ্ন হচ্ছে, সেই 4 কেন্দ্রের ক্যান্ডিডেট নিয়ে আলোচনা, যেখানে মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থীর নামও উঠে আসে এবং জানা যায় যে সেখানেই নাকি মতানৈক্য সুস্পষ্ট হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রার্থীকে সরাসরি নাকচ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি ঠিক করে রেখেছেন অন্য কাউকে, অভিষেক ঠিক করে রেখেছেন অন্য কাউকে। কিন্তু বিষয় শুধুমাত্র মানিকতলা কেন্দ্রের উপনির্বাচন নয়। কারণ এই যে মতানৈক্য এবং নিজের ঠিক করা কেন্দ্রে নিজের পছন্দের প্রার্থী, এই নিয়ে লড়াইটা বোধহয় আগে থেকেই চলছিল কোথাও শাসক দলের অন্দরে। কোথাও কি সেই লড়াই এতটাই তীব্র হওয়ার জন্য বা সেই দ্বন্দ্ব এতটাই প্রকাশ্যে চলে আসার জন্য হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সাময়িক বিরতি? তিনি টুইট করে বলছেন তিনি অসুস্থ, তাই তিনি আপাতত সাংগঠনিক কাজ থেকে নিজেকে দূরত্বে রাখবেন, সংগঠন থেকে দূরত্বে রাখবেন, সাংগঠনিক কাজ থেকে বিরতি নিচ্ছেন। আর এখানেই প্রশ্ন উঠছে, এর আগেও তিনি অসুস্থ হয়েছেন, এর আগেও তার ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, এর আগেও তিনি চোখ অপারেশনের জন্য বিদেশে গিয়েছেন, দীর্ঘ সময় থেকেছেন। সেই সময় কখনো মনে হয়নি তার যে সংগঠন থেকে, অর্গানাইজেশন থেকে তার দূরে থাকাটা দরকার বা উচিত। শুধু তাই নয়, গোটা টুইটের ছত্রে ছত্রে তিনি বলেছেন তিনি কিভাবে মানুষের কাজ পর্যন্ত গিয়েছেন নবজোয়ারে, তিনি কি করে মানুষের কথা শুনেছেন। এবং সব থেকে ইন্টারেস্টিং যে টুইটের শেষ অংশে গিয়ে তিনি বলছেন তিনি সরকারের কাছে প্রত্যাশা রাখেন যে সরকার মানুষকে সুবিচার এনে দেবে। আরে ভাই, সরকারটা কার দলের? তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির নামই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার দল যে কিনা শাসক দল সরকারে রয়েছে, সেখানে আবেদন করছেন, তাও আবার সোশ্যাল মিডিয়ায় ফলাও করে বড় বড় করে লিখে। এটা কি আলাদা করে বলা যেতে পারতো না? দলীয় স্তর থেকে বলা যেতে পারতো না? প্রশ্ন এখানেই যে আসলে হলোটা কি? সত্যি কি মানিকতলা কেন্দ্রটা আসল কারণ, নাকি কোথাও এর নেপথ্য কারণ রয়েছে অন্য কিছু? যে আগুনটা কোথাও দীর্ঘদিন ধরে ধিকি জ্বলছিল, যে আগুনের জন্য আমরা দেখেছিলাম যে নবজোয়ার যাত্রার সময় থেকে হঠাৎ করে একটা নতুন নব্য তৃণমূলের পোস্টার, ব্যানার উঠেছিল। আবার যখন লোকসভা নির্বাচনে বিপুল সাফল্যের পর, অনেকেই বলছেন সাফল্যের নেপথ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু কেউ কেউ এটাও বলছেন যে আসলে সবটাই কেরামতি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হায়ার করা যে এজেন্সি, যাকে দায়িত্ব দিয়েছিল, অর্থাৎ আইপ্যাক, সেই আইপ্যাকের ক্রেডিট আসলে তাদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, বিচার, সেখানে কোথাও
কিস্তিমাত করে দেয় তৃণমূল কংগ্রেস। এবং সেই সময় যে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরে তার দলকে রিপ্রেজেন্ট করছেন, শুধু তাই নয়, ইন্ডি জোটকে রিপ্রেজেন্ট করছেন, এমনকি কংগ্রেসকে বাদ রেখেও আলাদা করে ইন্ডি জোটে নিজের জায়গা তৈরি করছেন, দফায় দফায় মিটিং করছেন, বৈঠক করছেন। সেই সময়ে যখন গোটা ইন্ডি জোটে ভূভারতে দ্বিতীয় জায়গায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসকে বাদ দিলে প্রথম যিনি বিপুল মার্জিনে প্রায় 7 লাখের ওপর ভোটে যিনি এগিয়ে থেকে জয়লাভ করেছেন, 7 লাখের ওপর মার্জিন নিয়ে যিনি জয়ী প্রার্থী, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে অসুস্থতার কারণে অর্গানাইজেশন থেকে দূরে থাকবেন। অনেকেই বলছেন ডাল মে কুচ কালা হ্যায়, আবার অনেকে সিঁদুরে মেঘ দেখছেন, কোথাও মহারাষ্ট্রের মতো হয়ে যাবে না তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দল থেকে বেরিয়ে এসে আবার নতুন তৃণমূল বলে আলাদা করে কোনো দল তৈরি করে ফেলবেন না তো? যদি তাই হয় তাহলে নতুন সমীকরণ কি হতে পারে? 26-এ বড় কোনো সারপ্রাইজ রয়েছে কিনা? প্রত্যেক মুহূর্তে নতুন নতুন জল্পনা সামনে ভাসছে, কারণ আজ বেলা 12:22 করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটার এক্স হ্যান্ডেল, এখন তো এক্স হ্যান্ডেল নাম হয়ে গেছে, এক্স হ্যান্ডেলে করা সুবিশাল পোস্ট, যে বিষয়ে আসছিলাম যে আগুনটা কোথায় জ্বলছিল আর ঘিটা শুধুমাত্র মানিকতলা কেন্দ্রের উপনির্বাচন, হয়তো আগুনে এক ফোঁটা ঘি পড়েছে ব্যাস। এই মানিকতলা উপনির্বাচন কেন্দ্র, যেখানে নাম উঠে আসছে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডের নাম, এবং এই নাম বলছেন, নাম রেকমেন্ড করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত বিগত 2-3 বছর ধরেই জানা যাচ্ছিল যে মানিকতলা কেন্দ্রের উপনির্বাচন হবে এবং একটা আইনি জটিলতাও ছিল। সেটার পর উপনির্বাচন যখন হবে তখন প্রার্থী হিসেবে থাকবেন হয়তো সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দের ক্যান্ডিডেটও তিনি। সেই মতো কাজও চলছিল জোর কদমে। মানিকতলার রাজনীতির ময়দানে শ্রেয়া পাণ্ডেকেই দেখতে পাওয়া যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে নবান্নের বৈঠকে হলো তার একদম উলট পুরাণ, 180 ডিগ্রি উল্টে গিয়ে নাম শুনতে পাওয়া গেল সুপ্তি পাণ্ডের। এবং এই আলোচনার ঠিক 24 ঘন্টাও কাটেনি তার মধ্যে সোশ্যাল মিডিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট। তাহলে কি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব একটু একটু করে তৈরি হচ্ছিল, যেটা কিনা আরও বাড়িয়ে দিল কোথাও এই উপনির্বাচনের প্রার্থী ঘোষণার বৈঠক? আসলে বিষয়টা শুধুমাত্র মানিকতলার মধ্যে সীমাবদ্ধ নেই, বিষয়টা রয়েছে কোথাও এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সংগঠনের রাশ থাকবে কার হাতে, সেদিকে দ্বন্দ্ব আরও প্রকট হচ্ছে। লোকসভা নির্বাচনের আগেও এরকম দ্বন্দ্ব প্রকট হয়েছিল, তখন মনে করা হয়েছিল যে হয়তো ব্যাপারটা আরোপিত। বিরোধী বিজেপি বলছিল সেই সময়তে হয়তো বিষয়টা আই ওয়াশ, আসলে কোথাও কোনো ফাটল নেই, কোথাও কোনো লবি নেই, সবাই একসঙ্গে শুধুমাত্র নজর ঘোরানোর জন্য চলছে। কিন্তু আসলে হচ্ছেটা কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ঠিক কি লিখেছেন একবার দেখা যাক। গতবারের নবজোয়ারের যাত্রার প্রসঙ্গ টেনে অভিষেক ব্যানার্জি মনে করিয়ে দিয়েছেন যে এই গোটা সময়টা, এই নবজোয়ার যাত্রার মধ্যে তিনি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তিনি লিখছেন যে গত বছর এই সময় আমি নবজোয়ার যাত্রায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম এবং এই সুযোগ আমাকে চিনিয়েছিল পশ্চিমবঙ্গকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল আমার। মানুষ কি সমস্যার মধ্যে রয়েছেন, কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তা বোঝার চেষ্টা করেছি আমি। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, 100 দিনের কাজের টাকা, এগুলো প্রসঙ্গও তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে। এবং তিনি জানান যে চিকিৎসার জন্য সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নেবেন। এরপর যখন পুরো বয়ান বক্তব্য লেখার পর যখন তিনি লাস্ট প্যারাগ্রাফে আসেন, তখন তিনি লেখেন যে এই সময় তিনি অসুস্থতার কারণে চিকিৎসার জন্য তিনি সংগঠন থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য বিরতি নেবেন এবং এই সময় মানুষের চাহিদা কি তা আরও ভালোভাবে অনুধাবন করার সুযোগ তার সামনে রয়েছে বলেই তিনি জানান। তার সঙ্গে তিনি লেখেন যে তিনি বিশ্বাস করেন, তার প্রত্যাশা যে সরকার, পশ্চিমবঙ্গ সরকার, GOWV অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তাকে ট্যাগ করে সম্ভবত তিনি লেখেন যে সরকার মানুষের সমস্যা সমাধানের কাজ করবে। আমি বিশ্বাস করি সেটা মানুষ যাতে ন্যায় পায়, বিচার পায়, তা নিশ্চিত করবে সরকার। আবারও সে একই প্রশ্ন, এই এত বড় একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাংগঠনিক কাজ থেকে, সংগঠন থেকে সাময়িক বিরতি নিতে হলো,
এবং তার আগে শেষ মুহূর্তে সরকারকে তার দায়িত্ব কর্তব্য মনে করিয়ে দিতে হলো। সরকার যে শাসক দল চালাচ্ছে সেই শাসক দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আলাদা? যে সংগঠন যে শাসক দল সরকারে রয়েছে তারা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আলাদা? সেই দলেরই তো একটা গুরুত্বপূর্ণ পদে তিনি আলো করে রয়েছেন। তাহলে সেই বার্তা হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ফলাও করে জানানোর কি অর্থ? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব, যেটা ইতিমধ্যেই জল্পনাকথা তৈরি হয়েছিল, এর আগেও নব্য তৃণমূল হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া একসময় ট্রেন্ড করছিল, তৃণমূল কংগ্রেসের নতুন তরুণ যুব নেতারা সেই সময়তে নতুন তৃণমূলের হয়ে সওয়াল করছিলেন, সেটাও সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাচক্রে, যদিও বেশ কিছু ব্যানার পোস্টার দেখতে পাওয়া গিয়েছিল। তাহলে কি সেই বিষয়টাই বিতর্কটি আরও একবার উস্কে দেওয়া হলো? আমি কিছুক্ষণ আগে বলছিলাম, আমি আলোচনায় যাব, আমাদের অতিথিরাও চলে এসছেন, যে কোথাও এর মধ্যে অনেকেই আবার সিঁদুরে মেঘ দেখাও শুরু করেছেন যে মহারাষ্ট্রের আবার অ্যাকশন রিপ্লে হবে না। তো যাই হোক, এর মধ্যেই জানি রাখি যে সোশ্যাল মিডিয়ার ভরসাটাই রয়েছে। নতুন করে নতুন তৃণমূল বিতর্কটা সেটাও আরও একবার উস্কে গেল, কারণ এই দূরত্ব তৈরি করতে চাইছেন বলে। যখন বিষয় হচ্ছে মানিকতলার প্রার্থী নিয়ে, এবং মানিকতলা প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে এমন একটা পোস্ট, সেই সময় সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এমন পোস্ট ঘিরে তুমুল হইচইয়ের মধ্যেই আমরা যোগাযোগ করেছিলাম সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডের সঙ্গে এবং স্ত্রী সুপ্তি পাণ্ডের সঙ্গেও। কারণ যেহেতু মনে করা হচ্ছিল যে আসলে কোথাও দূরত্বটা দীর্ঘদিন ধরে বাড়লেও বা মতানৈক্য থাকলেও বা মনোমালিন্য থাকলেও বোধহয় কোথাও আগুনের মধ্যে ঘৃতাহুতির কাজ করেছে এই মানিকতলা, যেখানে দুতরফে দুজনেই অনেক আগে থেকে দুজন আলাদা আলাদা মানুষকে কমিটমেন্ট করে রেখে দিয়েছে। 3 বছর ধরে কথা হচ্ছে নাকি শ্রেয়া পাণ্ডের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনাদেরকে সুপ্তি পাণ্ডে জানাচ্ছে 2 বছর আগেই নাকি তাকে জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হবেন প্রার্থী, এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্তি পাণ্ডের নামই জানান নবান্নের বৈঠকে। দুজনের সঙ্গে কথা বলেছিলাম, দুজনে কি কি জানিয়েছেন একবার শোনাবো, তারপর আমি আসবো আমার আজকের অতিথিদের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করে জানিয়েছেন যে তিনি সাময়িক বিরতি নিচ্ছেন অর্গানাইজেশন থেকে, আপনি সেটা শেয়ারও করেছেন। হ্যাঁ করেছি। দেখুন, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি পোস্ট শেয়ার করি, মমতা বন্দ্যোপাধ্যায়েরও পোস্ট শেয়ার করি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের হৃদয় জুড়ে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় মাথা জুড়ে আছে, উনি দলের সুপ্রিমো। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে অ্যাকচুয়ালি আমার কমিউনিকেশনটা একটু বেশি, তো উনি জানেন হয়তো যে আমি কাজ করেছি, কিন্তু আমি বলতে পারবো না আর কিছু এই বিষয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের থেকে কোথাও নেই দূরে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে থেকেই দল যে এত সাফল্যের দিকে এগিয়ে গেছে, সেখানে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আশীর্বাদ ছিল, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। ডেফিনেটলি অভিষেক শ্রেয়াকে খুব পছন্দ করে এবং অ্যাট দ্য সেম টাইম আমাকে খুব রেসপেক্ট করে, অভিষেক খুব রেসপেক্ট করে। তো একটা তো কেস নয়, আরও নানান রকম কেস আছে, জানি না মমতার সঙ্গে মতের অনেক হয়েছে কিনা, হতেও পারে। অভিষেক ভারী ক্লান্ত, এতগুলো একটা বড় নির্বাচন করে প্রচণ্ড, ছেলেটাকে দেখেই তো মনে হচ্ছে কত ক্লান্ত, তার জন্য একটু রেস্টিংয়েও যেতে পারে। এর পেছনে কোনো মানে অ্যালিগোরিক্যাল সিগনিফিকেন্স না খুঁজতে যাওয়াই ভালো বলে আমার মনে হয়, কোনো অন্তর্নিহিত তাৎপর্য না খোঁজাই ভালো মনে হয়। আমি এই জায়গা থেকে আসবো, আমাদের সঙ্গে যারা অতিথিরা আজকে রয়েছেন তাদের সঙ্গে এক এক করে আলাপ করে নেবে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ, রয়েছেন আইনজীবী এবং শাসকের পক্ষে যিনি বলবেন সুকন্যা ভট্টাচার্য, রয়েছেন দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন নির্মাল্য মুখার্জি সাংবাদিক, এবং স্টুডিওর বাইরে থেকে থাকবেন কিছুক্ষণের মধ্যে আইনজীবী কৌস্তব বাগচি। এর আগে আমার সঙ্গে যদিও নির্মাল্য মুখার্জির একবার এর আগেও যখন আলোচনা তুঙ্গে যে সত্যি সত্যি কি দুজনের মধ্যে দূরত্ব বাড়ছে, তাহলে কি কোথাও অভিষেক আলাদা করে কিছু ভাবতে পারেন বা ফাটল চওড়া হচ্ছে, আগে একবার কথা হয়েছিল নির্বাচনের মধ্যেই সম্ভবত একদম শুরুর দিকে, কিন্তু সেই সময়তে অনেকেই বলছিলেন যে হয়তো বিষয়টা অতটাও সিরিয়াস নয়। কিন্তু এইবারে সাময়িক বিরতি, তা আবার অর্গানাইজেশন থেকে সরাসরি, সত্যি কি বাড়তি কোনো ইঙ্গিত দিচ্ছে? আমি আসবো নির্মাল্যদা আপনার কাছে, তবে তার আগে আমি শুরুতে একবার আসবো সুকন্যার কাছে। সুকন্যা, কি মনে হয় আপনাদের দলের নেতা এবং জাতীয় স্তরে সবথেকে বড় কথা, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত অ্যাক্টিভ, ইন্ডিজেটের ক্ষেত্রে তিনি অন্যতম উজ্জ্বল মুখ, তিনি দফায় দফায় মিটিং করছেন, তিনি বার্তা দিচ্ছেন যে কংগ্রেস ম্যান্ডেটরি নয়, কংগ্রেসের দাদাগিরি চলবে না, কংগ্রেস বাদ দিয়েও কোথাও
এগোনো যেতে পারে। তিনি যেভাবে মিটিং করেছেন সেখান থেকে কোথায় বার্তা স্পষ্ট হয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ করে এমন কি কারণ হলো, অসুস্থতার কারণে তিনি বলছেন যে তিনি অর্গানাইজেশন থেকে, সংগঠন থেকে তিনি দূরে থাকবেন, সাময়িক বিরতি নিচ্ছেন? স্বর্ণালী, উনি দীর্ঘদিন ধরে, কয়েক মাস ধরে দেখেছি আমরা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, প্রত্যেকেই করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যে পরিশ্রমটা করেছেন, আমরা ওনাকে কুর্নিশ করি। এই আমাদের যে সেনাপতি, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, উনি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলেন, ওনার যে চোখের প্রবলেম আমরা সবাই জানি। উনি যদি সাময়িকভাবে বিরতি নেন, ছুটি চান সংগঠনের কাছ থেকে, সেখানে অসুবিধাটা কোথায়? কোনো মানুষ তো ক্লান্ত হতেই পারে, তারও একটা পরিবার আছে, পরিবারকেও তো একটু সময় দেওয়া দরকার। তারপরে তো সংগঠন অবশ্যই আছে, তিনি আমাদের সেনাপতি, তাকে দেখে আমরা সামনের দিকে এগিয়ে চলি। আর মমতা ব্যানার্জি, এখানে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির মধ্যে কখনোই কোনো রকম কোনোভাবে দ্বন্দ্ব নেই। আমরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য। যেরকম মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, আমাদের মা, অভিষেক ব্যানার্জি হচ্ছে আমাদের সেনাপতি। দুজনকে সামনে রেখেই আমরা আমাদের দলটাকে করি। সেইখানে কোনো রকম কারুর সাথে কোনো দ্বন্দ্ব নেই। এই বিরতিটা শুধুমাত্র ওনার শারীরিক কারণে, ওনার পরিবারকে সময় দেওয়ার জন্যে উনি সাময়িক একটা বিরতি নিয়েছেন, তাছাড়া আর কিছু না। এর মধ্যে কোনো রাজনৈতিক নেই। আমি 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 কেয়ার কাছে একবার আসবো, বাকিদের কাছেও আসবো। কেয়া, তাহলে কি আমরা ধরে নেব যে এই অসুস্থতা এই সময় হলো? কৌস্তবও জয়েন করে গেছেন আমার সঙ্গে, আইনজীবী কৌস্তব বাগচি। এর আগে অভিষেক কখনো অসুস্থ হননি? এর আগে ভয়াবহ দুর্ঘটনা ঘটেনি? এই চোখের অপারেশনের জন্যই তিনি দীর্ঘ সময় বিদেশে ছিলেন, দীর্ঘ সময় তিনি রাজনীতির সঙ্গে সরাসরি সেই সময় তিনি খানিকটা দূরত্বও রেখেছিলেন। অনেক জল্পনা কল্পনা হচ্ছিল যে এখানে কোথায় গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ট্রিটমেন্টের জন্য বাইরে গেছেন একাধিকবার, এবং সেই নিয়ে মানে কেয়া এখানে রয়েছেন, তারা অনেক সময় খোঁচা দিতেও ছাড়েননি যে কেন তার জন্য স্বাস্থ্যসাথী নেই, কেন তিনি বিদেশে যাচ্ছেন এত লাখ টাকা, এত কোটি টাকা খরচ করে। তাহলে তখন তো ধরনের পোস্ট দেখিনি, তাহলে হঠাৎ এখন কি হলো? তাহলে কি সত্যি সত্যি কোথাও আলাদা করে পথ, আলাদা হয়ে অন্য কোনো পথের কথা ভাবতে পারছেন? সম্ভাবনা রয়েছে? কে কি বলবেন, আপনার বিরোধী হিসেবে কি বলবেন? দেখুন, তৃণমূলের অন্দরে কি রান্না হচ্ছে, তাদের রান্নাঘরে কি রান্না হচ্ছে, ভারতীয় জনতা পার্টির দেখার অবকাশও নেই, ইচ্ছেও নেই। কিন্তু যখন আপনি প্রশ্ন করলেন এবং এই রাজ্যে যখন আমরা প্রধান বিরোধী দল, তখন তো একটা কথা বলতেই হবে স্বর্ণালী, যে দেখুন এই অশ্রু সজল যাত্রাপালার আমরা কোনো রকম এই বিষয়ে মন্তব্য আমরা দেখছি করতে চাইছি না। তার কারণ হচ্ছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেখানে তিনি প্রার্থী হয়েছিলেন এবং যেখান থেকে জয়ী হয়েছেন, সেই ডায়মন্ড হারবারে ভোটের আগে এবং ভোটের পরে কি পরিমাণ সন্ত্রাস হচ্ছে, তার নায়ক হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা ভুলতে পারছি না যে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত বিধানসভাগুলিতে আজকের দিন পর্যন্ত কিভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে, লুটতরাজ চলছে, এবং সেখানে আমাদের প্রার্থীদের ধরে ধরে, যারা কর্মীদের ধরে ধরে মিথ্যে কেস দেওয়া হচ্ছে। তার নায়ক হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এর দায় এড়িয়ে যেতে পারেন না। এবং একটা তো কথা মাথায় রাখতে হবে স্বর্ণালী, দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন এই শারীরিক অজুহাত বলুন বা বলছেন ক্লান্তি, আমি তো বলবো তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নাম্বার 2 হয়ে এই মাত্র 2 মাসের নির্বাচনী প্রচারে এত যদি ক্লান্ত হয়ে থাকেন, উনি ফিজিক্যালি ফিট নন নির্বাচনে। তাকিয়ে দেখুন একজন প্রায় 74 বছর বয়স্ক মানুষ নরেন্দ্র মোদী, তিনি সারা দেশ ঘুরেছেন, সারা দেশে তিনি এতগুলো নির্বাচনী প্রচার করেছেন, তারপরে তার এনার্জি লেভেল, এবং তিনি ইতিমধ্যে সরকার সামলে মন্ত্রিসভা গঠন করে আজকে পর্যন্ত অন্ধ্রপ্রদেশে, সেখানে আমাদের ইন্ডিয়া সরকার হয়েছে, সেখানে পর্যন্ত গেছেন, উড়িষ্যায় যাবেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আর সেখানে আচ্ছা পশ্চিমবঙ্গে ঘুরে তার যদি এই অবস্থাই হয়, তাহলে অত্যন্ত চিন্তার ব্যাপার। আমি আচ্ছা নরেন্দ্র মোদীর কথা বললে এদের আবার গোসাবে মমতা বন্দ্যোপাধ্যায়, তারও তো বয়স হয়েছে, তিনি তো এই বয়সে দেখুন সারা রাজ্য ঘুরে বেরিয়েছেন, হেলিকপ্টারে যান যেভাবে যান, তিনি তো ঘুরেছেন, ঘোরার পরেও তিনি তো রাজ্যপাট সামলাচ্ছেন। সেখানে উনি যদি এই 2 মাস করে উনি ক্লান্তির অজুহাত দিচ্ছেন, সুপ্তি দেবী ক্লান্তির অজুহাত দিচ্ছেন, তাহলেও তার ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। আর দেখুন স্বাস্থ্যসাথী এগুলো তো বলা হয়ে গেছে, তাই এক সিলেবাস বারবার বলবো না, আমি খালি শেষে এটা বলবো, নাকি এই শরীরের অজুহাত দেখিয়ে অভিষেকের মনে যে জিনিসটা অনুরণন করছে, যে মন বলছে কেউ আসবে, কিছু বলবে আজকে আমায়, মন বলছে কেউ আসবে, ডাক আসবে আমার,
অর্থাৎ এই শারীরিক এই যে অসুস্থতার অজুহাত দেখিয়ে নির্বাচন চলে গেছে, এরপরে তো ডাক আসবে, এরপরে তো দুর্নীতির বিষয়, তার তো ডাক আসবে, তাকে তো ওখানে গিয়ে জেরার সম্মুখীন হতে হবে। এই জেরার সম্মুখীন যাতে হতে না হয় সেই কারণে একটা অজুহাত খাড়া করা, আর কিচ্ছু না। না এটা কি সত্যি তাই বলে মনে হচ্ছে? আমি আসবো, নির্মলাবাবু এখানে রয়েছেন, কৌস্তবও রয়েছে। নির্মলাদা কি মনে হয়, এর আগেও এই নিয়ে একাধিকবার কথা হয়েছে যে আসলে কোনো দ্বন্দ্ব রয়েছে কিনা, আসলে কোনো পথ আলাদা হতে পারে কিনা? যদি তাই হয় তাহলে তো বড়সড়, তাহলে তো মানে অনেকদিন আগে থেকে যেটা কোথাও গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছিল যে তাহলে এ রাজ্যেও কোথাও পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ হোক না হোক, পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র হয়ে যাবে না তো? যে নব্য তৃণমূলের নব্য জোয়ার দেখতে পাওয়া গিয়েছিল, সেই নব্য তৃণমূল কি আরো এক ধাপ এগিয়ে গেল না তো? মানে এরকম তো অনেক প্রশ্ন উঠেই আসছে। নির্মলদা না দেখুন, আমি আপনাকে বলি, এটা তো আবেগের কোনো জায়গা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি জেনারেল সেক্রেটারি, তিনি একটা লিখেছেন এবং তার মধ্যে সরকারের কথাটা খুব বেশি করে বলেছেন। উনি কিন্তু সরকারের কেউ নন, কিন্তু তারপরেও বারবার যখন সরকারের কথা বলছেন তার মানে উনি নিশ্চয়ই নিজেকে সরকার থেকে ডিস্টেন্স করতে চাইছেন এবং বলছেন সরকারের ভালো হোক, কখনো বলছেন না যে খারাপ হোক। এবং ভালো হোকটা কিভাবে বলছেন, তার একটা রাজনৈতিক মাত্রা তৈরি হয়েছে। সেটা হচ্ছে ন্যাচারালি যে কথাটা বলছিলেন, সেটা হচ্ছে অনেকগুলো দুর্নীতির অভিযোগ। সুতরাং এর থেকে যেটা দাঁড়ায়, সাধারণভাবে সবাই যেটা মেনে নেবে, আমি অ্যাকসেপ্ট নাও করতে পারি, সেটা হচ্ছে একটা জেনারেল ধারণা তৈরি হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো অ্যারেস্ট হতে চলেছেন, দুর্নীতির অভিযোগে হয়তো গ্রেপ্তার হবেন, এই ভয়ে হয়তো পিছিয়ে যাচ্ছেন। এটা একেবারেই সর্বৈব মিথ্যা হতে পারে, কিন্তু ঘটনাটা এটা জেনারেল একটা ইমপ্রেশন তৈরি হবে, কারণ উনি সরকারের কথা বলছেন এবং উনি যদি অ্যারেস্ট হন, দলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে যে জিনিসটা আসে সরকারের ওপর, তার একটা ডেফিনেটলি ইম্প্যাক্ট পড়বে, একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট আসবে। এইটা একটা ব্যাপার দাঁড়াতে পারে। দ্বিতীয় যেটা আমার মনে হয়, এটা আমার নিজস্ব অভিমত, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ঠান্ডা লড়াই, পদ্ধতিগত ঠান্ডা লড়াই বহুদিন ধরেই আছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে কোনো রকম দ্বিমত কিংবা কোনো দ্বিচারিতা কখনো করেননি। পরিষ্কার বহু জায়গায় বলেছেন আমার সঙ্গে ওনার রাজনৈতিক পদ্ধতি নিয়ে ডিফারেন্স আছে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের সঙ্গে দল করেছিলেন, আজকে তাদের খুব কম মানুষই ওনার সঙ্গে আছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা একেবারে একটা নতুন তৃণমূল তৈরি করার চেষ্টা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় চান পরিষ্কারভাবে ডেডউড যারা বৃদ্ধতন্ত্র, এই বৃদ্ধতন্ত্র থেকে সরে যাক সবাই। অথচ এবারে অনেক বৃদ্ধই জিতেছেন, যেটা হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি যে আপত্তি আছে তাতে নয়, খুব যে তাতে খুশি হয়েছেন তা নয়, হেরে গেলে ভালো হতো এরমও নয়। কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে যে এই যে একটা ডাইকোটমি, এই ডাইকোটমিটা কিন্তু মমতার সঙ্গে বহুদিন থেকেই রয়েছে এবং তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা উপদেষ্টা সংস্থা। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ব্যক্তিগতভাবে, আমি কিন্তু বলবো আপনি আইপ্যাকের কথা বলছেন না, আমাকে শেষ করে, হ্যাঁ, যে আইপ্যাক, আমি ওর নামটা নিতে চাই না, তার কারণ হচ্ছে আমি তো ওর সংস্থার সঙ্গে যুক্ত নই এবং সে দায়িত্বও আমি নেব না, যেহেতু সেই জন্য আমার মনে হয়েছে এই যে উপদেষ্টা সংস্থা, এই যে গোটা নির্বাচনটা হয়েছে, সারা ভারতবর্ষের নির্বাচনে আমি যেরকম একজনকে হিরো বলেছি, তার নাম অখিলেশ যাদব, এখানেও পশ্চিমবঙ্গের নির্বাচনে আমার মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই হিরো, মমতা বন্দ্যোপাধ্যায় নয়। তার কারণ সাংগঠনিকভাবে এই উপদেষ্টা সংস্থা যেভাবে কাজ করেছে, তার কাজের সুফল তারা পেয়েছে। নির্মলদা, আমি আপনাকে ইন্টারাপ্ট করছি, আপনি সেই বিতর্কটা আরো একবার উস্কে দিলেন। অনেকেই মনে বলছিলেন যে আসল রহস্য রয়েছে বিপুল সিটের পেছনে লক্ষ্মীর ভান্ডার। অনেকেই বলছেন যে তা নয়, আসলে আইপ্যাকের সুনিপুণ পরিকল্পনা এবং পরিচালনা। অবশ্যই সেইটা হচ্ছে আসল, যেটা 2021-এ প্রশান্ত কিশোর যখন ছিলেন ওই সংস্থার, তাকে আমি খুব ফলো করি এবং আমি তাকে দেখেছি, তিনি পরিষ্কার বলেছিলেন 3 ডিজিটে বিজেপি যাবে না এবং 70 থেকে 80-র মধ্যে আটকে যাবে। বিজেপি সত্যি 77-এ আটকে যায় এবং তখন তারা কি করেছিলেন যে এতগুলো জেলার মধ্যে 19টা জেলার সভাপতি পাল্টে দিয়েছিলেন। এটা একটা স্ট্রাইকিং জিনিস ছিল। এবারেও ওই উপদেষ্টা সংস্থা এত নিপুণভাবে কাজ করেছে, যেটাতে অনেকের আপত্তি আছে। আমি জানি ব্যক্তিগতভাবে অনেক সিনিয়র লিডারদের সঙ্গে আমি কথা বলে দেখেছি, তারাও যে আইপ্যাকের কাজ এই সংস্থার কাজ যে সবসময় পছন্দ করতেন তা নয়,
কিন্তু তারপরেও 294টা সেগমেন্ট ধরে আমি শুনেছি যেভাবে তারা কাজ করেছে তার সুফল তৃণমূল পেয়েছে এবং এর পুরো কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় মনে রাখবেন 99 থেকে 100টা সভা করেছে। নরেন্দ্র মোদী সারা দেশে 209টা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এক পশ্চিমবঙ্গেই প্রায় 99টা বিভিন্ন রকমের সভা করেছেন এই 70 বছর বয়সে। সেই কৃতিত্ব তাকে যেমন দিতে হবে, পাশাপাশি ঠিক প্যারালেলি যেভাবে এই উপদেষ্টা সংস্থা কাজ করে গেছে তাকে ব্যাকআপ করার জন্য সেটা একটা অসাধারণ তাদের কাজ, যেটার ফল তারা ন্যাচারালি ভোটে পেয়েছেন। এবং এটা আমাকে আবারও আমি এইটুকু বলে শেষ করছি যে এই নির্বাচনের আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরে আসছেন। অনেকে হয়তো আমাকে বলতে পারেন আমি খুব বেশি অভিষেকপন্থী, একেবারেই তা নয়। যেটা সত্যি আমি সেটাই বলছি যে এই নির্বাচনের হিরো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন। এটা কিন্তু দুজনের মধ্যে ডিফারেন্স করে দেওয়ার জন্য নয়, এটা কিন্তু পরিষ্কার আমি বলে দিচ্ছি, এটা একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ই হিরো। আর তিনি সরকারের নাম করে যখন সরে আসছেন তার মানে নিশ্চয়ই কিছু একটা অশনি সামনে রয়েছে, যেটা থেকে উনি নিজেকে বিচ্ছিন্ন করতে চান। কেন সরকার থেকে সরাচ্ছেন? উনি তো সরকারের কেউ নন। মানে আমি জানি না যে পরের স্ট্র্যাটেজিতে কোথাও যেটা শুনতে পাওয়া যাচ্ছিল, কে আরো ভালো বলতে পারবেন, যে 3 জন সাংসদ নাকি যোগাযোগ করছে, সেখানেও নাকি তৃণমূল কংগ্রেস ভারী হবে, মানে সেই কাজগুলো হাফ ডান হয়ে রইলো কিনা আমি জানি না। অথচ দেখুন স্বর্ণালী আপনি দেখুন ওই অ্যান্টি মোদি অ্যালায়েন্সের কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই কিন্তু নির্বাচন করেছিলেন। তিনি সারা ভারতবর্ষে ঘুরে ঘুরে বিভিন্ন ওই অ্যান্টি মোদি অ্যালায়েন্সের নেতাদের সঙ্গে কথা বলছেন। মাত্র 15% তার অ্যাটেন্ডেন্স, কিন্তু তার ইম্পর্টেন্সটা অর্গানাইজেশনে কতটা আছে। আজকে তিনি সেখান থেকে সরে আসছেন সরকারের নাম করে। এবার আপনাকে বুঝতে হবে যে এর একটা গভীর মানে আছে। শুধু সরকারের নাম করে নয়, সরকারকে তিনি পরামর্শ দিচ্ছেন এবং পরামর্শ দিচ্ছেন আপনারা ভালো করুন, সুবিচার পায়, মানুষ সুবিচার পায়। দেখলাম কিছুক্ষণ আগে, আমি কৌস্তবের কাছে আসবো, যে কয়েকটা পোস্টার চোখে পড়ছিল, যে পোস্টারগুলো গত বছর খুব ভাইরাল হয়েছিল, যে পুরাতন হচ্ছে ভিত্তি আর নতুন হচ্ছে ভবিষ্যৎ। দীর্ঘদিন ধরেই, অন্তত বিগত 1 বছর ধরে একটু একটু করে একটা প্ল্যাটফর্ম বোধহয় কোথাও তৈরি করা হচ্ছিল। আমি জানি না নির্মলাদার কথা সূত্র ধরে তাহলে আইপ্যাকই হয়তো সেই কাজটা করছিল স্ট্র্যাটেজিক্যালি, যেটা নতুন তৃণমূল দরকার, যা যে কজন পুরাতন রয়েছেন সবই হয়তো আবর্জনা বা দুর্নীতিগ্রস্ত, নতুন তৃণমূল দরকার। সেই জায়গা থেকে মানিকতলার এই প্রার্থীকে নিয়ে টানাটানির যে বিতর্ক, বোধহয় সেই আগুনেই ঘি দেওয়ার কাজ করেছে। আমি কৌস্তব বাগচির কাছে আসার আগে একবার শোনাবো দু তরফের কি বক্তব্য। শ্রমিক ভট্টাচার্য এবং শান্তনু সেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্টকে কেন্দ্র করে কি বলছেন, একবার শুনুন। এই ছুটিটা কিসের ছুটি? এটা কি রাজনৈতিক ছুটি, না এটা কোনো দলের মধ্যে নিঃশব্দ প্রতিবাদ জানানোর ছুটি, না দূর থেকে দেখার ছুটি, না তিনিও আবার কবিতা লেখার পথে হাঁটবেন সেটার জন্য ছুটি? এগুলো দুর্বোধ্য বিষয়। তৃণমূলের ভাবসাব এগুলো মানে দেবতারা বুঝতে পারবেন কিনা সব বিষয়টা একদমই সেরকম নয়। আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা খুব বড় দুর্ঘটনা ঘটেছিল, তার চোখে একটা বড় আঘাত আছে। তা সত্ত্বেও তিনি নিজে নেগলেক্ট করেন, তার যে টাইমলি চেক আপ করার কথা সেটা তিনি করে ওঠেন না শুধু দলের স্বার্থে। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে তিনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, প্রাণপাত করে কাজ করেছেন, আমরা যারা তার শুভানুধ্যায়ী আমরাই বারংবার তাকে বলেছি যে এবার তুমি একটু নিজের দিকটা দেখো, তোমার চোখের ট্রিটমেন্টটা করাও। এটা ট্রিটমেন্টের জন্যই করানো, অন্য কিছু নয়। আর মানিকতলা বিধানসভা সহ যে 4টে বিধানসভায় উপনির্বাচন হবে, সেখানে লক্ষ লক্ষ ভোটে জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি কৌস্তব বাগচি রয়েছেন, দেবাশিস দা রয়েছেন, দুজনের কাছে আসার আগে একটু মনে করিয়ে দেব যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সময় কয়েক মাস আগে তিনি বার্তা দিয়েছিলেন যে একটা বয়সের পর নাকি আর অ্যাক্টিভ রাজনীতি করা উচিত নয়। তার পাল্টা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ও দিয়েছিলেন যে যারা পুরনো রয়েছেন, যাদের বয়স হয়ে গেছে, তাদের অভিজ্ঞতার দাম রয়েছে, পুরনো হয়ে গেছে মানে তাদেরকে ফেলে দেওয়ার মতো নয়। আমি জানি না যে সেই জায়গা থেকে কোথাও আজকের এই দিনটার সূত্রপাত কিনা। যদি সত্যি এভাবে দল থেকে, সংগঠন থেকে সরে আসেন, তাহলে আবারও কোথাও মহারাষ্ট্রের মতো অ্যাকশন রিপ্লে দেখতে পাওয়া যাবে কিনা। আমি কৌস্তবের কাছে আসার আগে একবার শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনের বার্তা এবং তার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব। শুনুন, মাত্র কয়েক মাস আগে দু তরফেই কি বার্তা চালাচালি হয়েছিল, অন্তত বক্তব্য, পাল্টা বক্তব্য কি এসেছিল। আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে।
আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, অবজোয়ার করেছি। আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস? আমার 70 বছর বয়সে পারবো না। এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। হয় না, প্রত্যেকটা ক্ষেত্রে এটা প্রযোজ্য, খেলার ক্ষেত্রেও প্রযোজ্য, রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত আমি মনে করি। আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের 60 বছরে বিদায় দিই না, আমরা তাদের কাজকর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই। কৌস্তব বাগচি, নতুন তৃণমূলকে মানুষ দেখতে চায়, পুরনো তৃণমূল হচ্ছে ভিত্তি আর ভবিষ্যৎ হচ্ছে নতুন তৃণমূল। কোথাও কি মনে হচ্ছে তার শুরুয়াত হয়ে যাচ্ছে আস্তে আস্তে? কৌস্তব, আরো একটা রাজনৈতিক দল বাংলা রাজনীতিতে দেখা যাবে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন কৌস্তব? হ্যাঁ বললাম যে হ্যাঁ বলছি যে পুরনো তৃণমূল যখন দেখেছিলাম আমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরনো তৃণমূলের লোকজনদের যখন সাইড লাইন করবেন বলেছিলেন, তখন সৌগত রায়কে দেখেছিলাম আন্ডার প্যান্ট পরে সুইমিং পুলে ঝাঁপ মারতে। আর যখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে না বয়স্ক লোকেদেরও কাজে লাগানো হবে, তখন আনন্দের চোটে জেনারেটরের আওয়াজের সাথেও গাড়ির উপরে উঠে রক্ত বসায় নিচ্ছে। এই তফাৎ, আর কিছু না। আমি বলছি কি এই সমস্ত কিছু না, যেটা বিষয় সেটা হচ্ছে অপেক্ষা করতে পারছেন না। মুখ্যমন্ত্রী এই কুর্সিটায় কবে বসবেন এই জায়গায় খুব অসহিষ্ণু হয়ে পড়ছেন। তো সেই জায়গায় তাদের একটা পারিবারিক দ্বন্দ্ব তো আছে। এর আগে ডাক্তাররা বলেছিল পিসি ঘরের মধ্যে পড়ে গেছিল, পেছন থেকে কেউ ধাক্কা মেরেছিল। এখন সেটা কে মেরেছে সেটা বলতে পারবো না, তবে একটা পারিবারিক বিবাদ চলছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ওদের পারিবারিক বিবাদ, ওদের দল, ওদের পরিবার, সেটা ওদের বিষয় চলছে। কিন্তু এই যে বারংবার করে আপনারা বলছেন না বিদেশে যাচ্ছে চিকিৎসা করতে, কে যাচ্ছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার পিসি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে এত বড়াই করে, তার নিজের ভাইপো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপরে ভরসা রাখতে পারেন। পিসির ভাইপো বলে আজকে আমেরিকা যাচ্ছে চিকিৎসা করাতে। পিসির ভাইপো না হলে এখানে আমতলা হসপিটালে গিয়ে আউটডোরে পড়ে থাকতে হতো। আমি বলছি পশ্চিমবঙ্গে এদের রাজনীতিটা দেখুন কিরকম দ্বিচারিতায় ভর। আজকে আমরা কি নিয়ে আলোচনা করেছি? অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে। এটা তো পশ্চিমবঙ্গের মানুষের ইস্যু নয়। পশ্চিমবঙ্গের মানুষ জানতেও ইচ্ছুক নয় পশ্চিমবঙ্গের তৃণমূলের কর্তৃত্ব কার হাতে থাকবে। পশ্চিমবঙ্গের মানুষ, আপনারা এই নির্বাচনের রেজাল্টের পরেও একটা জিনিস মনে রাখবেন, বিরোধী ভোট যদি অ্যাকুমুলেট করা হয়, সেই বিরোধী ভোটের অ্যাকুমুলেশনটা কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূলের বিপরীতে যে একটা শক্তপোক্ত যে জনাদেশ আছে সেটা কিন্তু বারংবার সেটা দেখায়। পশ্চিমবঙ্গের মানুষের সেই বিরোধী ভোটটা আজকে ফ্র্যাগমেন্টেড বলে তারা আজকে ক্ষমতায় আছে। কে বসবে, পিসি বসবে না ভাইপো বসবে, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু আমরা মেজরলি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যেটা বর্তমানে যেটা চলছে সারা রাজ্য জুড়ে, যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ভয়ঙ্কর একটা সন্ত্রাস চলছে লোকসভা নির্বাচনের পরে। আমরা এগুলো নিয়ে আলোচনা করছি না, আমাদের আলোচনা করার ফোকাসটা হওয়া উচিত এইটা নিয়ে যে পশ্চিমবঙ্গে তৃণমূল যেভাবে নির্বাচনে, এই লোকসভা নির্বাচনে 29টা আসন জেতার পর হাতির 5 পা দেখেছে, এটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কি এসে গেল? পশ্চিমবঙ্গে এই চোরেদের সম্রাট কে, চোরেদের নেতা কে, চোরেদের হোতা কে, এটা তাদের ঠিক করতে দিন। চোরেদের দলদের ঠিক করবে তাদের নেতা কে, তাদের হোতা কে। এখন কার কোথায় ঘোষা হবে, কে বিদেশে যাবে, কে ঘুরতে যাবে, কে ট্রিটমেন্ট করাতে যাবে, কি করতে যাবে, সম্পূর্ণ তাদের প্রেরোগেটিভ। একটা জিনিস বোঝা যাচ্ছেন, উনি অসহিষ্ণু হয়ে পড়ছেন, ভাবছেন আমার এবারে বসতে হবে। আবারও বলবো, যা পরিস্থিতি তৈরি হচ্ছে, যেভাবে জল যেদিকে গড়াচ্ছে, মুখ্যমন্ত্রীর বাসভবনের অন্দরেও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত। কদিন আগে মাথাটা ফেটে গেছিল, ডাক্তাররা বলে যে পেছন থেকে কেউ ধাক্কা দিয়েছে। এখন এই বাইরে টাইরে চলে গিয়ে যদি কোনো বড় রকমের কোনো কনস্পিরেসি হ্যাচটাপ হয়, সেটা অবশ্যই নিরাপত্তার বিষয়গুলো দেখা উচিত। আমরা যথেষ্ট চিন্তিত। একজন মহিলা এবং একজন রাজ্যের প্রবীণ সিটিজেন, প্রবীণ নাগরিক, রাজ্যের মুখ্যমন্ত্রীও বটে, তার যদি কিছু হয়ে যায় এটা তো আমরা কখনো চাইবো না। তবে বিষয়গুলো কিন্তু খুব ঘোরালো, খুবই একটা মারাত্মকভাবে একটা স্মেলস অফ সাম কাইন্ড অফ কনস্পিরেসি, এটুকুন আমি আপনাদের বলবো। না বিষয় তো ঘোরালো বটেই কৌস্তব, তবে আমরা নিঃসন্দেহে মানে পোস্টপল ভায়োলেন্স নিয়ে আলোচনা করছি, আর এই নিয়ে আলোচনা করার দরকার পড়ছে। কে জানে, আমি দেবাশিসদার কাছে আসবো, কে জানে হয়তো এই আমি বললাম যে মহারাষ্ট্রে একটা অ্যাকশন রিপ্লে দেখতে পাবো কিনা, তখন আবার দেখতে পাবো না তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের দলেরই নেতা হয়ে গেল, মানে কোথাও একটা 2-2 4 হয়ে অন্য ইকুয়েশন সমীকরণ তৈরি হয়ে যাবে না তো? মানে মানুষ তো সত্যি বোঝা দায় এখন। এতদিন পর্যন্ত দেখতে পাওয়া গেছে, তো সেক্ষেত্রে কোথায় কি ভাঙা করে খেলা হবে বোঝা মুশকিল। আমাদের থেকে প্রার্থী নিয়ে ক্যান্ডিডেট
করেছেন, নিজেদের ক্যান্ডিডেট জোটে দিত, আরে নিজেদের তো প্রার্থী জোটে দিছিল বলে আমরা কৌস্তবকে সেরকম ভাবে দেখতে চাইছি। কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস সবাই হেরে গেছে, আমাদের কোনো কাজ নেই। আমি আসছি কৌস্তবা কিছু বলতে চাইছেন বোধহয়। কৌস্তব আমি আসছি, আপনার উত্তর নেব, দেবাশিসদার কাছেও আসবো। তবে তার আগে যেটা শোনাচ্ছিলাম যে বোধহয় কোথাও প্ল্যাটফর্ম তৈরি ছিল বা তৈরি হচ্ছিল, সেই প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। আমি আসছি সুকন্যা আসছি, কে আসছি, সেই প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। জানি না দেবাশিসদা বলতে পারবেন যে সত্যি সত্যি বাংলার বুকে আরো একটা রাজনৈতিক দল জন্ম নিতে চলেছে না চলেনি, মানে এই সম্ভাবনা রয়েছে না নেই, সেটা দেবাশিসদা ভালো বলতে পারবেন। তবে আমি নব্য তৃণমূলের যে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, সেই বক্তব্যগুলো আরো একবার জানানো দরকার, শোনানো দরকার। দেখুন একবার কিছু লিঙ্ক পান কিনা। মানুষ তৃণমূলকে যে রূপে দেখতে চায়, তৃণমূলকে সেই রূপে প্রতিষ্ঠিত করার বা নতুন করে তৈরি করার দায়িত্ব আমাদের সকলের। এবং মানুষ নতুন রূপে যাতে তৃণমূলকে দেখতে পায় আগামী 6 মাসের মধ্যে, তার জন্য যা করণীয় আমরা করব। যে তৃণমূল আত্মসমর্পণ করতে জানে না, যে তৃণমূল নিঃস্বার্থভাবে মানুষের স্বার্থে লড়বে, যে তৃণমূল নির্ভীকভাবে মানুষের জন্য কাজ করবে, যে তৃণমূল মাঠে ময়দানে বাংলার স্বার্থে দিবারাত্রি জেগে অতন্দ্র প্রহরীর মতো লড়াই করবে, এই হচ্ছে নতুন তৃণমূল। 4 জনের সর্দি কাশি হয়, মাথা ব্যথা হয়, আবার 3 জন ছেলে এমন পাবেন যাদের সর্দিও নেই, কাশিও নেই, জ্বরও নেই, কিছুই হয়নি। আমাদের সেই 3 জন ছেলের মতো হতে হবে, সেটাই হচ্ছে নতুন তৃণমূল। নতুন তৃণমূল মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। জীবনের সবচেয়ে বড় আবিষ্কার যদি কেউ থাকেন, যদি কিছু থাকে, সেই নামটা হচ্ছে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে রাখবেন, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেসের চোখের মশালের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেই আমরা এগোব। এই প্রশ্নটা আগেই রাখলাম দেবাশিসদা, সম্ভাবনা এমন কিছু আছে কিনা? দেখুন, আমি একটা কথা বলি, মানে অনেক গরম আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে আমি জানি না আপনারা কীরকম ছিলেন। আমি ছোটোবেলায় আমার মাকে খুব ব্ল্যাকমেল করতাম, যখনই কিছু পেতাম না তখনই আমি বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম, মুখ কাঁচুমাচু করে চোখে জল এনে বসে থাকতাম, এবং তখন পাশ থেকে ওই বাড়ির আর বাকিরা বলতে এই নাটক শুরু হলো। মানে আমি জানি না, মানে দেখুন এখানে তো আজকে বাঙালিদের মধ্যে অনেক রকম ব্যাপার আছে। 1 লাখ টাকা সম্পত্তি নিয়ে দাদা ভাই বোনের মধ্যে কত রকমের মারপিট, দাঙ্গা হাঙ্গামা, কোর্ট কাচারি হয়ে যাচ্ছে, আর এখানে তো পুরো পশ্চিমবঙ্গ রাজ্যটা পড়ে আছে, আর তার উপরে যোগ হয়েছে ক্ষমতা। মানে আমার এখানে মনে পড়ে যাচ্ছে, মানে এলিজাবেথ, মানে কুইন এলিজাবেথ, মানে প্রিন্স চার্লসকে কিন্তু খুব অস্থির হয়ে পড়েছিলেন, যেটা কৌস্তব বলছিল, প্রিন্স চার্লসকে অনেক দিন ওয়েট করতে হয়েছিল, মানে প্রচুর দিন। মানে আমি বলছি যে এই যে আজকে ধরুন অভিষেক আর তর্স হইতে পারছেন না, অপেক্ষা করতে পারছেন না, যেটা নির্মাতা আর কবে কুর্সিটা, আর কবে আজকে অভিষেক ব্যানার্জি হয়তো একটু কর্পোরেট ধাঁচে বা একটা নতুন অ্যাঙ্গেলে এই তৃণমূলকে সাজাতে চাইছে, সেটার ফল কিন্তু উনি পেয়েছেন। মানে 29টা সিট বা উনি 7 লক্ষ ভোটে জিতেছেন, মানে এই জায়গাটা। হোয়ারেস হয়তো মমতা ব্যানার্জি সেই পুরনো মানুষজনকে নিয়ে আসছেন, তো সেটা হয়তো কোনো জায়গায় একটা দ্বন্দ্ব বিভেদ তৈরি হচ্ছে, এটা মানতেই হবে। তবে একটা কথা এটাও তো আপনারা বারবার শুনতে মানে এটা সুকন্যাদিরা বলবেন, মানে এই যে যুবরাজ 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 বলছেন, মানে এটাও তো ওনার শুনতে কোনো জায়গায় খারাপ হচ্ছে। আর কবে, মানে এই জায়গাটা হয়তো কোথাও একটা হিট করছে, সেইটা আমাদের মনে হচ্ছে। যাই হোক, আমি বলি যে আমরা এত ভিতরে না গিয়ে সব কিছু রাজনীতি না দেখে, উনি 29টা সিট জিতেছেন, 7 লাখের উপর ভোট জিতেছেন, সেনাপতি মানুষ, প্রচুর খেটেছেন। এখন দেখুন, আপনি হলে হয়তো এই কোথাও ঘাটশিলা চলে যেতাম বা দীঘা যেতাম বা চেন্নাই যেতাম বা হায়দ্রাবাদ যেতাম চোখ দেখাতে, তো উনি তো আফটারঅল যুবরাজ, উনি যাবেন একটু দুবাই আমেরিকা চলে যাচ্ছেন। এর মধ্যে আমরা অন্য রাজনীতি খুঁজে লাভ নেই। তবে একটা জিনিস রয়েছে যে আমরা কিন্তু এখানে একটা জিনিস দেখলাম, সাধন পাণ্ডের পর তার ওয়াইফকে টিকিট দেওয়া হলো বোধহয়, মানে পরিবারতন্ত্র মানে অন্তত মমতা ব্যানার্জি বাঁচিয়ে রাখছেন, এটা দেখা গেছে। এটাতে অভিষেক ব্যানার্জির কোথাও একটা খারাপ লাগা থাকতে পারে, আমরা জানি না। তবে একটা জিনিস ঠিক, মানে যেটা নির্মলদারা বলছেন বা অনেকেই বলার চেষ্টা করছেন, যে এটা তো এরকম কোনো অশনি সংকেত নেই যে কিছু একটা হতে চলেছে বা কিছু একটা হতে পারে, আমি নিজেকে একটু সরিয়ে রাখি, এরকমও একটা সম্ভাবনা একেবারে যে উড়িয়ে দেবো, মানে যতই মজা করি এটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একদমই তাই। আমি এই জায়গা থেকে হাত তুলছেন সুকন্যার কাছে একবার আসবো। সুকন্যা, দেখুন, এই যে ওনারা এই অনুমান কল্পনা এইগুলো করছেন, এইগুলো করার থেকে ওনারা যদি একটুখানি অন্যদিকে নজর দেন, ওনাদের কাজের দিকে নজর দেন, ওনারা কিভাবে অকাজ জিজ্ঞেস করছি,
না না বলুন বলুন বলুন। আরে আমি জিজ্ঞেস করলাম, বলুন না বলুন। আরে বলুন না, আপনারা তো 7 লাখ ভোটে জিততে পারেননি। নীতিটা কি? 7 লাখ ভোটে জিততে হবে। হ্যাঁ অবশ্যই ওইভাবে জিততে পারবো না দাদা, ক্ষমা করবেন। যেখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাতেও আছে ওইভাবে কোথাও ভোট লুটে অভিযোগ একটা কথা বলুন তো, এই মুহূর্তে হবে ওইটা অভিষেক মডেল, ওটা ডায়মন্ড মডেল, ওটা একজন কপিরাইট আছে। আমি শুনিনি সুকন্যা বলে নিন। এই যে এত ওনারা চিন্তা ভাবনা করছেন তৃণমূল দলকে নিয়ে, এটা দেখে আমাদের খুব ভালো লাগলো। শ্রমিক বাবুও চিন্তা করতে শুরু করেছেন, কিন্তু দেখুন স্বর্ণালী আমাদের একটাই কথা, আমরা নতুন পুরনো সবাই মিলেই একটা জায়গাতে আছি, একটা পরিবারই আছি। আমরা আমরা বাংলার কথা চিন্তা করে যেভাবে এগিয়ে যাবো এগিয়ে যাবো। নির্মলদা আছে, আমাদের দল আমাদের সেনাপতিকে নিয়ে অন্য লোকেদের নাম। খুব ভালো আপনাদের দল, খুব ভালো খুব ভালো। শুনুন শুনে নিন আপনাদের দল, এক সেকেন্ড, আপনাদের দল আপনাদের সেনাপতি, আপনাদের দল আপনাদের সেনাপতি, আপনাদের বিধানসভার ক্যান্ডিডেট, আপনাদের নির্বাচন, আপনাদের প্ল্যানিং, সেটা বলুন তো নবান্নে কেন হয়? সেটা নবান্নে কেন হচ্ছে? মানিকতলার ক্যান্ডিডেট নিয়ে আলোচনা নবান্নে কি করে হয় এটা বলুন তো। এর আগে পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা দেখেছিলাম নবান্নটা কি রাজনৈতিক দলের দলীয় জায়গা, কোনো দলের আলোচনা করার জায়গা? এই যে বলছেন কেন আলোচনা হয়, হয় এই জন্য আলোচনা, কারণ আপনারা দল আর সরকারটাকে এক করে ফেলেছেন এবং কোথায় কোনটা নিয়ে আলোচনা হবে না হবে সেটা আপনারা ঠিক করতে পারেননি, সেই জন্য আলোচনা হয়। কৌস্তব হাত তুলছেন, কৌস্তব আলোচনা করেই তো ঠিক হবে। কৌস্তব আমি বাইরে থেকে বলছি যে একটু প্লিজ রিকোয়েস্ট করবো চুপ করতে, নাহলে বলতে পারবো না। বলছি এই কি সেনাপতি টেনাপতি এগুলো কে বলছিল যেন? সেনাপতি আমি বলছিলাম, আমরা বলি। ও আচ্ছা, চালানার পালং শাক তার আবার ক্যাশ মেমোর মতন কেস। বলছি কি একটা জিনিস বলি, সেটা হচ্ছে সেনাপতি ফেনাপতি সেনাপতি ফেনাপতি হয় না, সেই স্বপ্ন সরদার বললে বেশি ভালো লাগবে। সেটা আর হবে না, সেনাপতি আগেই তো ভালো ছিল ভাই। সরদার বলুন, আরে দল বদল করে এত কথা বলো না, এই সদ্য দল বদল করেছে এত কথা বলো না। হ্যাঁ হ্যাঁ সদ্য দল বদল করেছো আর কথা বলো না। কি বলছেন? সদ্য দল বদল, আমি আমার রাজনৈতিক লিমিটেশনসটা খুব ভালোভাবে জানি। ব্যক্তিগত পর্যায়ে বলতে গেলে এত কিছু বলা হবে তখন আপনি আমরা সেনাপতি বলি, আমাদের সেনাপতি এবং আমরা এই সময় শেষের দিকে আমি ঝট করে শুভেন্দু অধিকারী নিয়ে বক্তব্য রেখেছেন, একটা রিঅ্যাকশন দিয়েছেন। আমি আসছি, সুকন্যা প্লিজ, সুকন্যা প্লিজ, শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শোনাবো। শুভেন্দু অধিকারী তিনি, এটা আজকে নতুন নয়। আমি যখন মৌসুম বেনজির নূরকে নিয়ে এসেছিলাম জয়েন করাতে, দেখা করাতে, বললো আমি এখানে জয়েন করিয়ে দিচ্ছি। আমি ছিলাম সাক্ষী, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মৌসুমকে জয়েন করানোর। আমি দেখা করতে নিয়ে এসেছিলাম। আমি ভেবেছিলাম যে ওখানে দেখা করার পরে উনি সুব্রত বক্সিকে বলবেন যে তৃণমূল ভবনে জয়েন করাতে। উনি আমার সামনেই বললেন যে আমি এখানেই জয়েন করিয়ে দিচ্ছি। ওইখানে তিনি নিচে বেরোনোর সময় দাঁড়িয়ে হলো গনি খানের পরিবারের একজন সদস্য আমাদের দলে এলেন। আগে আবু হাসেম খান চৌধুরী ছিলেন, লেবু বাবু, আরেকজনকে আমরা পেলাম, আমরা শক্তিশালী হলাম। আমি একদম শেষের প্রান্তে আসছি, সত্যি এই আলোচনাগুলোর প্রয়োজনীয়তা পড়ছে, কারণ কোথাও দুটো আমি নির্মলদার কাছে আসছি। নির্মলদা, নবান্নটা কি সত্যি সত্যি রাজনৈতিক, এই যে যেটা নিয়ে সূত্রপাত, যেখানে এই যে মানিকতলার প্রার্থী পছন্দ হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ, সুপ্তি পাণ্ডে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে থেকে কমিট করে রেখেছেন, শ্রেয়া পাণ্ডে, গন্ডগোল হয়েছে, একটা ফাটল আরও বেশি চওড়া হয়েছে, কিন্তু এটাও তো ভুললে চলবে না, নবান্নটা তো প্রার্থী নিয়ে আলোচনা করার জায়গা নয়। এর আগে পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা দেখেছিলাম যে আমাদের এতজন মারা গেছে বা আমাদের কর্মীদের এই বলতে হবে, সেটা নবান্ন থেকে উনি বলেছিলেন। নবান্নটা কি দলের দলীয় আলোচনা করার কোনো জায়গা হতে পারে? আলোচনা হবে না যদি এই ধরনের ঘটনাগুলো ঘটান, উনি আলোচনা মানুষ করবে না। নির্মলদা দেখুন স্বর্ণালী, একটা জিনিস আপনাকে মেনে নিতে হবে যে তৃণমূল কংগ্রেস ওটা কোনো দল নয়, রাজনৈতিক দল নয়। অনেকে ঠাট্টা করে বলেন যে মমতা ব্যানার্জি ফ্যান ক্লাব, মানে উনি পরিবারের মতো চালান জিনিসটাকে। সুতরাং আমরা গোটা বাম জমানায় উনি কেউ নন তৃণমূলের, ওর কথার আমি উত্তর দিচ্ছি না, উনি তৃণমূলের কেউ নন, কোচি তৃণমূল। মুশকিলটা হচ্ছে ওইখানে অভিষেক। এইবার ঘটনাটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আমরা গোটা বাম জমানায়
গোটা বাম জমানায় দেখিনি, কিছুই জানেন না, এসে পড়েছেন। প্লিজ শেষ করতে দিন না, এটাই হচ্ছে তো সভা। সুকন্যা প্লিজ শেষ করতে দিন, আপনাদের কাছে কোনো উত্তর নেই এটা, যে নবান্নে কেন আলোচনা হয় প্রার্থী নিয়ে, আপনাদের কাছে উত্তর নেই এটা। এদের মতোর জন্যই অভিষেক ব্যানার্জি বিরতি নিচ্ছেন, ওনারা ছেড়ে দিয়ে চলে যান, অভিষেক ব্যানার্জি ফিরে আসেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এরাই হচ্ছে দলের সব থেকে বড় ক্ষতির কারণ। সময় একদম শেষ, এই জায়গা থেকে আলোচনা শেষ করলাম। সত্যি সত্যি এই দ্বন্দ্ব কোন জায়গায় দাঁড়ায়, আদৌ কি সবটাই সাজানো গোছানো, নাকি আর্টিফিশিয়াল, নাকি সত্যি কোনো দ্বন্দ্বের জায়গা রয়েছে, ফাটলের জায়গা রয়েছে, যদি থেকে থাকে তাহলে সেটা কোন পর্যায় পর্যন্ত যেতে পারে? সত্যি কি রাশ নিয়ে এই মুহূর্তে রেশারেশি চলছে তৃণমূল কংগ্রেসের অন্দরে, নাকি কুর্সির লড়াই চলছে? নজর থাকবে। সময় আপাতত শেষ, ডিবেট শেষ করলাম এখানে, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।